কি খবর তোমাদের? ভালো আছো তোমরা? পড়াশোনা শুরু করছো? তুমি তো মনে হয় প্রিভিয়াস সে প্রথম ক্লাসে ছিলে না? আচ্ছা, এর আগে ক্লাসে আসো নাই। বই কিনে ফেলছো? ও, পুরাতন বই। এই বই তো অনেক কিছু পাবে না, এটা তো মনে হয় ওই গত বছরের, বাট বোর্ড কর্তৃক দেয়া সেটা না? হ্যাঁ, এটার মধ্যে যদিও বেসিক জিনিসগুলো পাবে, বাট সব পাবে না। যাই হোক, আমরা আজকে ক্লাস করি। তো আমরা আজকে যেই টপিকগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা এর আগের ক্লাসে সংখ্যা পদ্ধতির মোটামুটি একটা রোডম্যাপ দেখেছিলাম, তাই না? তো সেই রোডম্যাপটা থেকে আমরা বেশ কিছু জিনিস আসলে দেখেছিলাম যেগুলো আমাদের শিখতে হবে। তো আমরা সেগুলো নিয়েই আস্তে আস্তে করে একটা একটা করে আলোচনা করি। তো আমাদের প্রথম যে ইয়াটা ছিল, টপিকটা ছিল, সেই টপিকটা কি ছিল? সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির ইতিহাস। তো আমি একটু সংক্ষেপে বলে নেই। তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে গিয়ে আইসিটি বইয়ের প্রথম যে ইতিহাস অংশটুকু আছে, যে কোনো একটা বই ফলো করলেই হবে। But, আহ, সেখান থেকে তোমরা সংখ্যা পদ্ধতির ইতিহাসটা একটু বই থেকে পড়ে নিবা, ঠিক আছে? কারণ এই ক্ষেত্রে আমাদের বই পড়তে হবে। এখানে বেশ কিছু তথ্যভিত্তিক বিষয়বস্তু আছে যেগুলো আমাদের একটু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে শুরু করি। ঠিক আছে, এখানে অনেক লেখা আছে, অনেক কিছু আছে যেগুলো আসলে তেমন বোঝার কিছু নেই। তো সংখ্যা পদ্ধতি আসলে জিনিসটা কি, সংখ্যা জিনিসটা আসলে কি? তো সংখ্যা হচ্ছে গিয়ে তোমার একটা নির্দিষ্ট চিহ্ন অথবা সংকেত, যেটা সাধারণত গণনা কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো এই সংখ্যা আসলে প্রাচীনকাল থেকেই গণনা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে আসছে। তো সাধারণত যেটা একেবারে প্রাচীনকালের, যখন এই সংখ্যার হিসাব নিকাশ হতো তখন তারা হচ্ছে গিয়ে দেখা যেত নুড়ি পাথর ব্যবহার করতো সংখ্যা গণনার কাজে, অথবা তোমার আঙুল ব্যবহার করতো সংখ্যা গণনার কাজে, অথবা মাটিতে দাগ কেটে সেটা সংখ্যা গণনার কাজে ব্যবহার করে থাকতো। বাট যখন আস্তে 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 যখন ডেভেলপ হয়েছে, আস্তে আস্তে আমাদের লিখিত আকারে যে সংখ্যা পদ্ধতি, সেটা আস্তে আস্তে করে আমাদের সামনে হাজির হয়েছে। যেমন মিশরীয়রা এবং সুমেরীয় যারা আছে তারা, যেগুলো খ্রিস্টপূর্ব 2000 থেকে 3500 বছর আগের কালের কথা, রোমানরা নানান ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আসছে। তো এই যে জিনিসগুলো আছে এগুলোর যে ইতিহাস, সেই ইতিহাসগুলো আমাদের একটু পড়তে হবে। যে শূন্যের আবিষ্কার কিভাবে হলো, শূন্যের আবিষ্কার কারা করলো, ডেসিমাল সংখ্যা পদ্ধতির আবিষ্কার কারা করলো, ডেসিমাল অথবা দশমিক যেটাকে বলা হয়, যেই দশমিক সংখ্যা পদ্ধতির আবিষ্কার সাধারণত ভারতীয় এবং তোমার হচ্ছে আরবীয়রা, হ্যাঁ, দশমিক সংখ্যা পদ্ধতির গণনা কার্য সর্বপ্রথম শুরু করেন। তো আমরা যেই কাজটি করব এখন সেটি হচ্ছে, এখানে আমরা দেখব সংখ্যা পদ্ধতি আসলে কয় ধরনের হয়ে থাকে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তো খেয়াল করো, বেসিকলি সংখ্যা পদ্ধতি দুই ধরনের। যার এক নাম্বারটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নাম্বার হচ্ছে
নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তো আমরা সর্বপ্রথম একটু নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করি। পজিশন বলতে আসলে কি বোঝায়? পজিশন বলতে বোঝায় অবস্থান, তাই না? তো আমরা যদি কোনো সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যা পদ্ধতির মধ্যে কোনো সংখ্যার যদি অবস্থান পরিবর্তন করি, সে অবস্থান পরিবর্তন করার ফলে যদি মানের পরিবর্তন হয়ে থাকে, কিসের পরিবর্তন হবে? মানের পরিবর্তন হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যদি মানের পরিবর্তন না হয়, তখন সেটাকে আমরা বলবো কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পজিশন চেঞ্জ করলে যদি তার মানের পরিবর্তন হয়, তাহলে সেটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যদি মানের পরিবর্তন না হয়, তাহলে সেটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এখানে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বুঝতে পারি। যেমন প্রাচীনকালে সংখ্যা গণনা পদ্ধতির কাজে দাগ কেটে এক একটা সংখ্যাকে বোঝানো হতো। যেমন ধরো আমি যদি এভাবে বলি, এভাবে দাগ কেটে আমি যদি কোনো জিনিস হিসেব করে থাকি, যেটাকে সাধারণত বলা হয় কি? টালি, কি তাই না? টালি প্রসেস। তো টালিতে টালিতে তো সাধারণত এভাবে থাকে না, চারটার পরে একটা উল্টো দাগ থাকে। তো খেয়াল করে দেখো, এই যে জায়গাটায় এখানে আমি হিসাব করলাম, এইটা আছে ফার্স্ট, এইটা সেকেন্ড, এটা থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, ঠিক আছে? আমি যদি একটা কাজ করি, এখানে 1 নাম্বার টালিটাকে যদি আমি 6 নাম্বারে গিয়ে রাখি, 6 নাম্বার যে চিহ্নটাকে, সেটাকে যদি আমি 1 নাম্বারে নিয়ে আসি, এইখানে কি আমার সংখ্যার কোনো পরিবর্তন হবে? এখানে কিন্তু সংখ্যার কোনো পরিবর্তন হবে না। যার ফলে এটাকে আমরা কি বলতে পারি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। বুঝতে পেরেছি বিষয়টা? অনুরূপভাবে আমরা যদি একটা ডেসিমাল সংখ্যা দেখি, 1, 4, 2, এখানে এইটা আছে একক ঘরে, তাই তো? একক, এইটা আছে দশক, এটা আছে শতকে। তো খেয়াল করে দেখো, একক, দশক, এককের ঘরে 2, শতক, দশকের ঘরে 4, শতকের ঘরে 1। আমরা যদি এখানে এই এককের ঘরের সংখ্যাটাকে শতকের ঘরে নিয়ে আসি, শতকের ঘরের সংখ্যাটাকে যদি এককের ঘরে নিয়ে যাই, তাহলে জিনিসটা হয়ে যায় এভাবে 2, 4, 1, কি তাই না? দ্যাট মিনস আমার এখানে কিন্তু মানের একটা পরিবর্তন হয়ে গেছে, যার ফলে এই সংখ্যা পদ্ধতিটাকে আমি বলতে পারি এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা কি সংখ্যা পদ্ধতি? পজিশনাল সংখ্যা। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে এই হলো পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। বাট এখন যেটা বিষয়, সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির অবশ্যই বেশ কিছু ক্যারেক্টার থাকবে, ঠিক আছে, যেগুলোর মাধ্যমেও পজিশনাল সংখ্যা পদ্ধতি হতে পারে। যার মধ্যে প্রথম ক্যারেক্টারটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকবে। বুঝতে পেরেছো? কি থাকবে? স্থানীয় মান থাকবে। যেমন আমাদের এখানে একক, দশক, শতক, সহস্র, অযুত, এভাবে করে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা ভাবে কি করা যাবে? আইডেন্টিফাই করা যাবে। এছাড়া পজিশনাল সংখ্যা পদ্ধতিতে নির্দিষ্ট এক একটা সংখ্যার নির্দিষ্ট মান থাকবে। বুঝতে পেরেছি? এখানে খেয়াল করো, এগুলোর কিন্তু কোনো নির্দিষ্ট মান নেই। এগুলো মানে একটা একটা করেই বোঝানো হচ্ছে, তাই না? প্রত্যেকটা ভ্যালুর মানই কত? 1, তাই তো? এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 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 অর্থাৎ এখানে আছে 6টা। এরকম যদি আমরা 100 দিই, তাহলে বলবো 100টা এখানে টালি আছে, ঠিক আছে? বাট
এই জায়গায় আমার একেরও নির্দিষ্ট একটা ভ্যালু আছে, 4-এরও নির্দিষ্ট একটা ভ্যালু আছে, এবং আমার এখানে হচ্ছে 2-এরও নির্দিষ্ট একটা ভ্যালু আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আমরা দেখলাম। ঠিক আছে, এখন যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আমরা এখন দেখব দশমিক সংখ্যা পদ্ধতি আসলে কিভাবে কাজ করে। খেয়াল করো, নির্দিষ্ট একটা সংখ্যা পদ্ধতি সাধারণত দুই ভাবে হতে পারে। একটা হতে পারে পূর্ণ সংখ্যা, এবং অন্যটা হতে পারে কি ভগ্নাংশ, তাই না, অপূর্ণ সংখ্যা যেটাকে বলা হয়। যেমন আমি যদি এখানে একটা সংখ্যা লিখি 22, তাহলে এটা নর্মালি একটা পূর্ণ সংখ্যা। আমি যদি এখানে লিখি 22.54, তাহলে এই দশমিক থাকার কারণে এইটাকে আমরা বলবো কি একটা ভগ্নাংশ, তাই না। এই যে পয়েন্ট, যে মানটা, এই মানটাকে সাধারণত ইংরেজিতে বলা হয় রেডিক্স পয়েন্ট। কি বলা হয়? রেডিক্স পয়েন্ট। তো আমরা যতগুলো নিয়ম দেখব, সবগুলো নিয়মই সাধারণত এই দুটো সিস্টেমের জন্য হয়ে থাকবে। একটা পূর্ণ সংখ্যার জন্য হয়ে থাকবে, একটা ভগ্নাংশের জন্য হয়ে থাকবে। এই যে জিনিসটা, এই জিনিসটাকে যদি আমরা বাংলায় সাধারণত আমরা নর্মালি কি বলি, এটাকে দশমিক বলি না। বাট এখানে কিন্তু দশমিক বললে তোমার কিন্তু বোঝা যায় কি দশমিক নাম্বার সিস্টেম, তাই না। আমরা কিন্তু এর আগের ক্লাসে দেখেছিলাম ডেসিমাল নাম্বার সিস্টেমের বাংলাটা কি দশমিক, তাই না। গতকালকে কিন্তু আমরা দেখেছিলাম সেটা। সো এইটাকে আমরা এখানে রেডিক্স পয়েন্ট হিসেবেই ধরে নিব, অথবা সরাসরি বলবো এটা একটা ভগ্নাংশ। ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করো, আমরা আজকে যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা মোটামুটি এর আগের যেই ক্লাস থেকে যেই জিনিসগুলো আমরা করেছিলাম, রোডম্যাপ দেখেছিলাম, সেই রোডম্যাপের মধ্যে আমাদের মোটামুটি সংখ্যা পদ্ধতির ইতিহাসটা আমরা সংক্ষেপে পড়ে ফেলেছি। বাট এটা আমাদের বই থেকে একটু বিস্তারিতভাবে পড়ে নিতে হবে। কোন সালে কোনটা হয়েছে, কোথায় কি হয়েছে, এগুলো একটু পড়ে নিতে হবে। এছাড়া আমরা পড়েছি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, তাই না। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ মোটামুটি পড়া হয়ে গেছে। তো এখন আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদগুলো দেখব, এবং সেখান থেকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে বিস্তারিত আলাপ করার চেষ্টা করব। তো খেয়াল করো, তো পজিশনাল সংখ্যা পদ্ধতির অনেকগুলো প্রকারভেদ আছে। তার মধ্যে আমি গত ক্লাসে তোমাদেরকে পজিশনাল সংখ্যা পদ্ধতির 4 ধরনের প্রকারভেদ দেখিয়েছিলাম। ঠিক আছে, তো সেই 4 ধরনের প্রকারভেদ কি কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল, তাই না। আমরা এই 4 ধরনের নাম্বার সিস্টেম সম্পর্কে জেনেছিলাম। তো যেখানে আমরা দেখেছিলাম বাইনারির ক্ষেত্রে, আমরা যদি একটু আবার রিক্যাপ করি জিনিসটা, বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমাদের দেখেছিলাম এখানে সংখ্যা থাকে 0 এবং 1। আমরা যদি অক্টাল সংখ্যা পদ্ধতির কথা হিসাব করি, তাহলে সেখানে আমরা সংখ্যা পদ্ধতি দেখব 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা যদি ডেসিমালের কথা চিন্তা করি, তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিটা কি হবে? হ্যালো, ক্লাসে আমি, আচ্ছা, তো খেয়াল করো, এখানে যেটা হবে সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত যাবে, তাই তো। আচ্ছা, তো এছাড়া আমরা যদি হেক্সাডেসিমালের কথা বলি, তাহলে হেক্সাডেসিমালে আসলে সংখ্যা কয়টা থাকবে আমাদের বলো তো। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের সংখ্যা থাকবে 16টা।
সেখানে 0 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত হবে সংখ্যা। এরপরে যখনই 10 চলে আসবে, 10-এর ঘরে হবে এ, 11-র ঘরে হবে বি, 12-র ঘরে হবে সি, 13-র জন্য হবে ডি, 14 মানে হবে ই, এবং 15 মানে হবে কি এফ। অর্থাৎ আমরা এই সংখ্যা লিখতে পারবো না, আমাদের লিখতে হবে কি সরাসরি এ বি সি ডি ই এফ। ঠিক আছে? তো আমরা এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি মোটামুটি এর আগের দিন দেখেছিলাম। আচ্ছা, তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এই সংখ্যা পদ্ধতির আরেকটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি। তো খেয়াল করো, আমি যদি এখানে বলি যে আমি একটা সংখ্যা লিখলাম, তোমরা বলবা যে এটা কোন সংখ্যা পদ্ধতি হতে পারে। যেমন আমি এখানে লিখলাম ধরো 5 4, এটা কোন সংখ্যা পদ্ধতি হতে পারে? বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, ডেসিমাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। আচ্ছা, তুমি বললা এটা, একজনে বললো এটা অক্টাল হতে পারে। আচ্ছা, তুমি বললা এটা ডেসিমাল হতে পারে। বলো, তুমি একটা বলো কি হতে পারে। 5 4 কোথায় কোথায় আছে? অক্টালের মধ্যেও 5 4 আছে, ডেসিমালের মধ্যেও 5 4 আছে, হেক্সাডেসিমালের মধ্যেও 5 4 আছে। দশমিক, দশমিক 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকলেই সেটা দশমিক হবে, অথবা সেটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি হবে। তাহলে এটা যদি তুমি বলতা হেক্সাডেসিমাল হবে, হ্যাঁ, তাহলে সেটাও কি হতে পারত। কিন্তু এখানে আমরা যেটা বলি নাই সবাই একসাথে, সেটা হচ্ছে বাইনারি। কেন? কারণ বাইনারির মধ্যে শুধুমাত্র কি থাকে, 0 এবং 1, এছাড়া আর কিছু থাকবে না। আচ্ছা, তো খেয়াল করে দেখো, আমাদের এইরকম যদি একটা সংখ্যা পদ্ধতি থাকে যেখানে তোমার সংখ্যা পদ্ধতিটাকে আসলে ডিফাইন করা নাই যে এটা কোন সংখ্যা পদ্ধতি, তাহলে কিন্তু সেটা নিয়ে আমরা মহাঝামেলায় পড়ে যাব। কারণ আমরা যখন সংখ্যা পদ্ধতির রূপান্তর করব, তখন এখানে কিন্তু এক একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য একটা সংখ্যা পদ্ধতির রূপান্তরের কিন্তু এক একটা নিয়ম। তাহলে আমরা এখানে কোন নিয়মে তখন করতে যাব, সেটা কিন্তু একটা বড় সমস্যা। এই সমস্যা সমাধান করার জন্য যেই কাজটি করা হয়েছে সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতিতে একটা সিস্টেম নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেইজ। কি? বেইজ। তাহলে আমরা বেইজ দিয়ে যেটা বুঝবো সেটা হচ্ছে আমার সংখ্যা পদ্ধতিটা আসলে কোন সংখ্যা পদ্ধতিতে আছে। এটা কি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আছে, নাকি অক্টালে আছে, নাকি ডেসিমালে আছে, নাকি বাইনারিতে আছে, নাকি হেক্সাডেসিমালে আছে। এই জিনিসটাকে আমরা কি করতে পারবো, পিন পয়েন্ট ভাবে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে? অর্থাৎ বেইজটা দেখলেই আমরা বুঝে যাব যে আসলে এটা কোন সংখ্যা পদ্ধতি হতে পারে। তো খেয়াল করে দেখো, তাহলে বেইজটা আসলে কোথায় লেখা হয়। আমরা যদি দেখি যে আমরা এখানে লিখেছিলাম 54, অথবা এখানে এদের যে কোনো নাম্বারই থাকুক না কেন, আমাদের সাধারণত এরকম একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সংখ্যাকে রাখা হয়, এবং এর নিচের দিকে সাধারণত বেইজকে লেখা হয়। কি লেখা হয়? বেইজ। এইটার বাংলা হচ্ছে ভিত্তি। এটার বাংলা কি? ভিত্তি। বেইজ অথবা ভিত্তি। তো বেইজটা আসলে কিভাবে আমরা পাবো, খেয়াল করো, আমরা একটু বেইজ বের করাটা শিখি। আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে। আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে কয়টা সংখ্যা আছে? 8টা সংখ্যা আছে। আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কয়টা সংখ্যা আছে? 10টা সংখ্যা আছে। আমাদের হেক্সাডেসিমালে কয়টা সংখ্যা আছে? 16টা সংখ্যা আছে।
16টা সংখ্যা আছে। তাহলে এই যে দেখলা 2, 8, 10 এবং 16, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যেই কয়টা সংখ্যা থাকবে ওই নাম্বারটাই হচ্ছে তোমার বেজ অথবা ভিত্তি। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? তাহলে খেয়াল করে দেখো, আমি যদি তোমাদেরকে এবার বলতাম যে 54 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার যদি আমি একটা ভিত্তি দিয়ে দিতাম, যেমন বলতাম যদি আমি 8, তাহলে তুমি কি বুঝতা? তাহলে তুমি বুঝতা যে আমার এই 54 নাম্বারটা কি অক্টাল সংখ্যা পদ্ধতি। আমি যদি বলতাম 54 এইটার বেজ 10, তাহলে বলতে পারতে কি এটা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমি যদি বলতাম 54 এইটার বেজ 16, তাহলে কি বুঝতা? এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? আচ্ছা, তো তাহলে আমরা এখন কিছু সংখ্যা পদ্ধতি আসলে দেখি, যে রাইট না রং সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরো আমি এখানে বললাম 854 এবং এইটাকে আমি বললাম 8, মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তাহলে এই যে সংখ্যা পদ্ধতিটা, এটা কি ঠিক আছে? ঠিক আছে? ঠিক নাই। কারণ আমাদের এখানে বুঝতে হবে যে এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে গিয়ে অক্টাল, কিন্তু অক্টালের মধ্যে সংখ্যা আছে 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। এখানে কিন্তু 7 এর বাইরের সংখ্যা দেওয়া, কত দেয়া? 8। সুতরাং আমার এই সংখ্যা পদ্ধতিটা একুরেট নয়, এটা একটা ভুল সংখ্যা পদ্ধতি। অনুরূপভাবে আমি যদি বলি যে তোমার দেখা গেল A85, এইটা একটা সংখ্যা পদ্ধতি হতে পারে। যেমন আমি বললাম এটার বেজ হচ্ছে 10, এটা কি আসলে কারেক্ট? এটা কারেক্ট না, কারণ আমার এই যে এ নামক যে সংখ্যাটা, সেই সংখ্যাটা মূলত আছে কোথায়? হেক্সাডেসিমালে, কিন্তু আমি এটার বেজ দিয়েছি ডেসিমালে। সুতরাং এটাও আমাদের সঠিক সংখ্যা পদ্ধতি নয়। এছাড়া যেমন আমি যদি আরেকটা বলি, যেমন ধরো 011, এইটার বেজ আমি দিলাম 16, এইটা কি সঠিক? এটা কি সঠিক? এটা সঠিক, কারণ আমাদের 011 এইটা প্রত্যেকটাই আছে। বাট অনেক সময় এটা বিভ্রান্তি হতে পারে যে এটা তো দেখতে বাইনারির মতো লাগে, ঠিক আছে? তো এগুলো কিন্তু এই যে তোমার হচ্ছে গিয়ে একটু ঘুরানো পেঁচানো সিস্টেম গুলোই কিন্তু সাধারণত পরীক্ষায় এসে থাকে, বুঝতে পেরেছো? তাহলে এই সংখ্যা পদ্ধতিটা কিন্তু আমাদের কি সঠিক। তো আমরা মোটামুটি সংখ্যা পদ্ধতির বেসিক সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম, ঠিক আছে? তো আমাদের যেই কোনো একটা সংখ্যা পদ্ধতি যদি আমাদের লিখতে হয় পরীক্ষার খাতায়ও, আমাদের কিন্তু প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির কি দিতে হবে? বেজ দিতে হবে। অন্যথায় তুমি সব অঙ্ক একুরেট করলা, অ্যান্সারে গিয়ে বেজ দিলা না, তুমি কিন্তু নাম্বার কম পাবা, বুঝতে পারছো? ওই একটা বেজ না দেওয়ার কারণে হয়তো 1 মার্কস কম পেয়ে যাবে। এখন তো আর ওই উত্তর না হলে সব কেটে দেয় না, এরকম নিয়মটা নেই। ওইরকম নিয়ম হইলে হয়তো কাইটেই দিত। বুঝতে পারছো? আচ্ছা,
আচ্ছা, আমরা আরো কিছু বেসিক বিষয় নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিট। বিট বলতে আসলে কি বোঝায়? বিট মানে হচ্ছে বাইনারি ডিজিট। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি দেখতেছিলাম না? তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে এক একটা বাইনারি সংখ্যাকে বলা হয় এক একটা বাইনারি ডিজিট। ঠিক আছে? যেই বাইনারি ডিজিটেরই সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি বিট। তাহলে বাইনারি ডিজিট গুলো কি কি? 0 1। তাহলে 0 কে আলাদা স্পেসিফিক ভাবে একটা বিট বলা যায়, 1 কে আলাদা স্পেসিফিক ভাবে একটা বিট বলা যায়। তো আমি যদি এখানে বলি যে তোমার 0 1 1 0 1, তাহলে আমরা এখানে মূলত কয়টা বিট পাবো? একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে 5টা বিট বিদ্যমান। ঠিক আছে? তো এরপরে আমরা যদি আরেকটা জিনিস নিয়ে একটু দেখি, সেটা হচ্ছে বাইট। বাইট কি? বাইট হচ্ছে তোমার যদি কোনো জায়গায় 8টা বাইনারি মান একত্রে থাকে, মানে 8 বিট যদি একত্রে থাকে, তখন তাকে কি বলা হয়? 1 বাইট। ঠিক আছে? দ্যাট মিনস আমরা যদি এখানে বলি 1 বাইট, তাহলে এইটা ইকুয়াল টু বলা হবে কি 8 বিট। মানে এখানে যদি আমি বলি 0 1 1 0 1 1 0 1, তাহলে এখানে আমার কয়টা বাইনারি ডিজিট আছে? 1 2 3 4 5 6 7 8টা। তো এই 8 বিটকে একত্রে কি বলা হতে পারে? 1 বাইট। অথবা এইটার আরেকটা নাম আছে, যেইটাকে সাধারণত 1 বাইট না বলে 1 ক্যারেক্টারও বলা হয়ে থাকে। 1 বাইট না বলে যেটাকে কি বলা হতে পারে? 1 ক্যারেক্টারও বলা হয়ে থাকে। ঠিক আছে? হ্যাঁ, না 10টা থাকলে 1 বাইট হবে না। 8 বিটকেই 1 বাইট হিসেবে ধরা হয়। তুমি 8 বিটকেই 1 বাইট হিসেবে নিবা। আমরা যখন এই অধ্যায়ে একটা অংশ আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা, মনে আছে? এর আগের ক্লাসে আমরা রোডম্যাপে দেখেছিলাম যে কি চিহ্নযুক্ত সংখ্যা। ওই চিহ্নযুক্ত সংখ্যা অংশে আমাদের 8 বিট 16 বিট নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ তখন আমাদের 1 ক্যারেক্টার অথবা 1 বাইট সংখ্যা নিয়ে কি করতে হবে? কাজ করতে হবে। এই কারণে এই জিনিসগুলো আমি তোমাদেরকে আগে একটু জানিয়ে রাখছি, যেন সেখানে গিয়ে কোনো ঝামেলায় না পড়তে হয়। আচ্ছা, এছাড়া আমাদের এখানে আরেকটা শব্দ আছে, যেটা হচ্ছে নিবল। নিবল, ঠিক আছে? এই শব্দটাও আমাদের জানতে হবে, এগুলো পরীক্ষায় এমসিকিউতে এসে থাকে। তো নিবল আসলে কি? নিবল হচ্ছে 1 বাইটের অর্ধেক। নিবল কি? নিবল হচ্ছে 1 বাইটের অর্ধেক। 1 বাইটের অর্ধেক সংখ্যাকেই কি বলা হয়? 1 নিবল। দ্যাট মিনস 1 বাইটের অর্ধেক, তাহলে কত বিট হবে এখানে? 4 বিট। তাহলে 1 নিবল সমান সমান কত বিট? 4 বিট। বলো। এটা তো হচ্ছে নিবলের সংজ্ঞা দিলাম আর কি। এইখানে আসলে আমি এখানে যদি আমি বলি যে 4 না বলে আমি যদি বলি 8 বিট, তাহলে সেখানে কয় নিবল হবে? তখন এখানে হবে 2 নিবল।
তাহলে এই নিবলকেই আবার বলা যাবে কি? হ্যাঁ, 1 বাইট, কি তাই না? 2 নিবল মানে কি? 1 বাইট। আচ্ছা, এছাড়া তোমাদের আরো একটা ওয়ার্ড এখানে আছে, সেটা হচ্ছে শব্দ অথবা ওয়ার্ড। হ্যাঁ, তো শব্দ, শব্দ কি? কম্পিউটারের ভাষায় শব্দ হচ্ছে অনেকগুলো বিট অথবা বাইট একত্রে মিলিত হয়ে সাধারণত একটি কম্পিউটারের শব্দ গঠন করে। ঠিক আছে? কি বলা যায়? অনেকগুলো বিট অথবা বাইট একত্রিত হয়ে কম্পিউটার শব্দ গঠন করে। বুঝেছি? তাহলে এই যে জিনিসগুলো আমরা দেখলাম, হ্যাঁ, এগুলো আমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই সকল জায়গা থেকে সাধারণত এমসিকিউতে প্রশ্ন এসে থাকে। তোমরা যদি বই থেকে বিগত সালের প্রশ্নগুলো একটু দেখো, যেই টপিকটা পড়েছো সেই টপিকটার উপরে, তখন তোমরা দেখবা যে এই সকল জায়গা থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে? তো আমরা মোটামুটি সংখ্যা পদ্ধতির রূপান্তরের আগ পর্যন্ত অনেক কিছুই আমরা পড়ে ফেলেছি। তাহলে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা কি আজকে শুরু করবা? তা আজকে থাক। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস থেকে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো শুরু করব, কারণ ওইটা আমাদের একেবারে ফ্রেশ একটা ক্লাস থেকে শুরু করলে জিনিসটা আরো বুঝতে আর একটু ভালো লাগবে আর কি, জিনিসগুলো পড়ে মজা পাবা। আচ্ছা, তাহলে এ পর্যন্ত থাক।